আমাদের ধরেন উচ্চকক্ষ আছে না, মানে দ্বিকক্ষ যদি করেন আমাদের আর একটা গণভোট লাগতে পারে। সাইব ভাই একটা কথা বলেছেন যে মানে গুম মানবাধিকার, আমি একটু বলি আপনি ধরেন বিএনপি প্রথম যেগুলো করেছিল বিএনপি কিন্তু অবস্থান থেকে ফিরে এসেছে। বিএনপি ভুল করতেছে, ভুল করবে স্বাভাবিক, কিন্তু বিএনপির আওয়ামী লীগের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। ঠিক আছে, আমি 17 বছর ধরে হয়তো অনেক ক্ষুধার্ত, আমার অনেক খেতে হবে, তো একটু আস্তে ধীরে খাও, বাংলাদেশের মানুষকে একটু খাও। ধরেন আমাদের যদি জুলাই পরবর্তী সময়ে যদি আমরা সংবিধানটা যদি আমরা ফেলে দিতাম, নতুন সংবিধান লিখতাম, তাহলে এই ধরনের কোনো আলোচনা আসার কোনো প্রয়োজন ছিল না। নাম্বার ওয়ান কথা। নাম্বার টু হচ্ছে কি, ধরেন আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে আপনি যেভাবে চাচ্ছেন, বিরোধী দল যেভাবে চাচ্ছে সরকার সেভাবে করলো, করার পর তো আপনি সংবিধানটা মানে লিগ্যাল টার্ম অনুযায়ী সংশোধন তো করতে হবে, করলে এটা কি 18তম সংশোধনী হবে না? মানে আপনি জুলাই সনদ বলেন আর এই সংশোধনী বলেন, সেটাকে তো আপনি কোনো সুপ্রা কনস্টিটিউশন পর্যায়ে লেভেলে নিতে পারতেছেন না। আমি লিগ্যাল টার্ম অনুযায়ী কথা বলতেছি। যদি না নিতে পারেন, এখন এটা তো আপনার এই সংবিধানকে বাউন্ড করতে পারে না। তার মানে হচ্ছে ধরেন আপনার এই সংবিধান যেভাবে করেন না কেন আপনার এই সংশোধনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এখন আপনি যেটাকে সংস্কার কমিটি বলেন বা সংস্কার পরিষদ বলেন, একই জিনিসই সংস্কার কমিটিও, সংশোধন কমিটিও। ইভেন শুধু তাই না, আমি আপনাকে এই তথ্য আলাপটা আপনার এখানে একাধিকবার দিয়ে গেছি। আমাদের ধরেন উচ্চকক্ষ আছে না, মানে দ্বিকক্ষ যদি করেন আমাদের আর একটা গণভোট লাগতে পারে। এই ব্যাখ্যা আমি আপনাকে এখানে দিয়ে গেছি। কারণ হচ্ছে কি আপনার সংবিধানের মৌলিক মানে স্ট্রাকচার আপনি চেঞ্জ করতেছে। আমি আর একটা হাইপোথেটিক্যাল উদাহরণ দিলে আপনি বুঝবেন। ধরেন কথার কথা, আজকে এখানে আমাদের 300 মেম্বার অফ পার্লামেন্ট, হ্যাঁ 300 মেম্বার অফ পার্লামেন্টে যদি সবাই মিলে যদি একমত হয় যে আমাদের পার্লামেন্টের বয়স হচ্ছে 5 বছর, সবাই যদি একমত হয় যে আমাদের এই পার্লামেন্টের বয়স এখন থেকে 20 বছর হবে, আপনি কি চাইলে এটা পারবেন? সবাই তো একমত হচ্ছে কিন্তু পারতেছেন না। তো এই জায়গায় হচ্ছে কি আপনার কিছু জায়গায় আপনার রেস্ট্রিকশন আছে। এখন ধরেন আমি করবো সংস্কারই, মানে কোনটাকে সংস্কার বলবো, কোনটাকে মানে আপনি তো ওনাকে একটা প্রশ্ন করছেন, তাই অন্য কেউ এসে চেঞ্জ করতে পারবে না? পারবে, ডেফিনেটলি পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন আমরা যখন মেসিভ আকারে যখন আমরা সংবিধান সংশোধন করি তখন এটাকে আমরা সংস্কার নাম দিই। মানে এটা হচ্ছে একটা পলিটিক্যাল টার্ম বা একাডেমিক টার্ম। কিন্তু আপনি যখন লিগাল প্রসেসে ঢুকবেন, যেহেতু আপনি এই কনস্টিটিউশনের মধ্যে রাখছেন, কারণ আর্টিকেল 7 ক্ষয়ের মধ্যে বলা আছে আপনি যাই কিছু করেন না কেন আপনার সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে করতে হবে। তো সুতরাং আপনার তো এখানে হাত পা বাঁধা বা আপনার তো এখানে বিভিন্ন মানে ক্লজ রুলস মেনে নিতেছে। একটা উদাহরণ দিয়ে আরেকটা বুঝবেন। ধরেন আমাদের যে সংবিধানটা রচিত হয়েছিল, প্রথম সংবিধান যারা পার্লামেন্টে অধিবেশন করেছেন তাদেরকে বলা হয়েছে প্রাইমারি কনস্টিটিউশন অর্ডার, বাকি সবার সেকেন্ডারি কনস্টিটিউশন। কারণ প্রথম যারা এটা লিখছে তাদের জন্য মানে তারা তো কিছু মানে ব্রিটিশ কনস্টিটিউশন বল বা বিভিন্ন কনস্টিটিউশনকে ফলো করে কিছু লিখছে। তো কিছু কিছু জায়গায় যেমন হচ্ছে কি আমাদের এগুলো চেঞ্জ করা যাবে না। তো এগুলো করতে হলে আবার কিছু কিছু জায়গায় আছে যে সংবিধানে যেগুলো চেঞ্জ করতে হলে পার্লামেন্টে পাস করার পর রাষ্ট্রপতি সাইন হয়ে আবার গণভোটে বিল পাস করতে হয়। যেমন ধরেন আমরা গণভোট করতেছি 91 যেমন যেটা করতে হয়েছে যে আমরা যখন রাষ্ট্রপতি শাসিত থেকে আমরা পার্লামেন্টারি গভর্নমেন্ট আসে, এটা আমাদের একটা স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। এবার যদি আপনি যদি জায়গায় দ্বিকক্ষ করতে চান, এটা আপনার সংস্কার কমিটি বলে, সংশোধন কমিটি যে কমিটির মধ্যে করেন না কেন আবার একটা গণভোট লাগতে পারে। সুতরাং আমি মনে করি এই জিনিসগুলা যে আমাদের যারা সংবিধান বিশেষজ্ঞ, আমি একজন নন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে আপনাকে আলাপটা দিলাম, আমি কোনো এক্সপার্ট নেই বিষয়ে, কিন্তু আমার যতটুকু ধারণা আইন জানাশোনার বিষয় এই বিষয়ে আপনাকে বললাম। কিন্তু যারা পুরা এক্সপার্ট কমিটি, কারণ হচ্ছে ধরেন এখানে ওই সাইব ভাই একটা কথা বলেছেন যে মানে গুম মানবাধিকার, আমি একটু বলি আপনি ধরেন বিএনপি প্রথম যেগুলো করেছিল বিএনপি কিন্তু অবস্থান থেকে ফিরে এসেছে। আপনি ধরেন গুমের কথা যদি বলেন, এবং একটা রিসেন্ট আপনাকে একটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে ধরেন আমাদের যে ব্যাংক রেজুলেশন আইন আছে না, আপনার এখানে আমি শেষ করে দিই 10 সেকেন্ডে। ধরেন ব্যাংক রেজুলেশন আইন বিএনপি যে আইনটা ফার্স্টে করছিল সবচেয়ে ফালতু একটা আইন করছিল, কিন্তু পরবর্তী সময় নানা চাপের মুখে পড়ে IMF এর কিস্তি দিচ্ছে না, 18 কটা পরে আবার বিএনপি চেঞ্জ করতে বাধ্য হয়েছে। এটা তো IMF এর চাপে পড়ে। এক্স্যাক্টলি, আমি সেটা বলতেছিলাম। প্রত্যেকটা জিনিসে না, গুমও তাই করতে হয়েছে, গুমের পরে একটা ড্রাফটের ফাইলে পরে চেঞ্জ করতে হয়েছে না। আপনি যেটা বলছেন সংজ্ঞার ক্ষেত্রে থেকে লোন পাচ্ছে না দেখে না, তাদের সাথে তারা আলাদা করে এটা বলে দিছিল যে আপনাদের এইটার জন্য কিন্তু তারা কিন্তু এটা আজকে থেকে বলতেছে না। শেষ করি, আমি সাইবার যদি কথা তুললেন, ধরেন 19 সালে মানে বাংলাদেশের যে এই যে ব্যাংক ডাকাতি লুটপাট এগুলো নিয়ে আইএমএফ স্টাডি করেছে, এবং আইএমএফ স্টাডি করে দেখেছে যে বাংলাদেশে কেন অর্থনীতির এই অবস্থা কারণ দেখেছে, কারণ বাংলাদেশের অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে, যারা ব্যাংক লোন নেয়, তারা হচ্ছে কি হয় সরকারের লোকজন বা সরকারকে তারা ডোমিনেট করে। তো এই জায়গায় যদি আপনি সংস্কার না করেন তাহলে আপনাকে আইএমএফ বিশ্ব আপনাকে কীভাবে ট্রাস্ট করবে? তো সেই ট্রাস্টের জায়গায় মানে ঘাটতিরা রেখে বিএনপি প্রথমে আইনটা পাস করে ফেলছে, এবং আমি জানি না বিএনপি কে আহমুক একটা কাজ করেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সমালোচনা করেছি, আপনার এখানে একাধিকবার বলছি, আপনার নিশ্চয় মনে আছে। তো সেখানে মানে 18 খড়া নিয়ে আর কি। কারণ হচ্ছে একটা উদাহরণ দিই আপনাকে, ধরেন ইউক্রেন যে প্রিভাত ব্যাংকের অনুযায়ী যেটা তারা অ্যান্টি কলমস্কিল ল সারা ওয়ার্ল্ড এটা এস্টাবলিশ, তো এটা আমি বলছি এটা ফলো করলে হয় না। আপনি এটা জানার জন্য বিদেশি ওই পিএইচডিধারী এক্সপার্ট আনার দরকার নেই, জাস্ট এই আইনটা ফলো করলে হয়। শেষ পর্যন্ত এটাই করতে বাধ্য হয়েছে। ভাই বিএনপি ভুল করতেছে, ভুল করবে স্বাভাবিক, কিন্তু বিএনপির আওয়ামী লীগের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। ধরেন বিএনপি হচ্ছে ধরেন যে সিদ্ধান্তটা ফার্স্টে নেয়, এটা কিন্তু তার জন্য ফিস না, এটা তার জন্য সই না। সে দেখবেন যে অনেক আলাপ আলোচনা করে তাকে চাপের মুখে রেখে আন্দোলন করে সে অনেক ডিসিশন চেঞ্জ করছে। আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আইনি দেখেন না,
করছে না, প্রথমে তো মানেই নাই, পরে আবার ইলেকশন দিয়ে পরে চেঞ্জ করতে হয়েছে। সুতরাং এগুলোকে নিয়ে পক্ষে বারবার অভিযোগ করা হয় যে বিএনপি প্রথমে বুঝে না পরে এখনো যারা এটা করছে তারা তো এখন বিরোধী দল, তারা ক্রেডিট নেবে না, পলিটিক্স তো ওইটাই, ধরেন আপনি তো কিছু না কিছু নিয়ে বেঁচে থাকতে হবে, তো এগুলোকে এত সিরিয়াসলি না। আপনাকে এটা মনে হয় সংবিধান যদি সংস্কার না করে যে 5 আগস্টে পরে যে 18 মাসের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন হলো, এইগুলো কোনো সময় প্রশ্নবিদ্ধ হবে কিনা ভবিষ্যতে গিয়ে? এটা তো বারবার বিরোধী দলের পক্ষ থেকে বারবার এই কথা প্রশ্নবিদ্ধ হবে যদি কোনোদিন আওয়ামী লীগ বা আমি মতাদর্শে কিছু বাংলাদেশে কোনোদিন ক্ষমতা আসে, তাহলে ধরেন আমি আপনি সবাই দেখেন কালারিং হয়ে যাবো, আমরা যে টকশো করছি এটার জন্য আমার আপনার ফাঁসি হয়ে যেতে পারে। তো এগুলো তো সিরিয়াস নেওয়ার কিছু নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন লিগেলি আপনি যদি সাউন্ড সংস্কার করলে এখান থেকে সেই আশঙ্কা কেটে যায়, তাদের কথা এটা না কারাদের আশঙ্কা করছে, এটা বোকাস কথাবার্তা। আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বুঝা দিলাম, মানে ধরেন আপনি সংবিধান সংস্কার শব্দটা হচ্ছে একাডেমিক এবং পলিটিক্যাল টার্ম, এটা লিগ্যাল টার্ম না। আমি তো আপনাকে বললাম পৃথিবীতে আপনি যদি চিলির যদি সংস্কার জুলাই সমতে গণভোটের কথা আপনাকে আমি একটা কথা বলি, ধরেন হচ্ছে কি, ধরেন গণভোটের বেসিক স্ট্রাকচারটা কি? বেসিক স্ট্রাকচার হচ্ছে ধরেন আপনার পার্লামেন্টে এটাকে আগে ডিসিশনটা মেক হওয়ার পরে কিছু রুলস, আমি আগে আপনাকে বলছি 142 আন্ডারে কিছু রুলস, যেটা ওই 300 মেম্বার অফ পার্লামেন্ট চাইলেও আপনি 20 বছর মেয়াদ করতে পারেন, কিছু রুলস চাইলেও মানে সংসদ এটাকে সিদ্ধান্ত নিতে পারে না, তখন এটার মানে বৈধতার মানে নৈতিক অধিকারটা নেওয়ার জন্য তখন হচ্ছে কি এটাকে গণভোট আয়োজন করা, জনগণের পার্টিসিপেট করার জন্য। কিন্তু ধরুন গণভোট কখনো সংসদকে কোনো কাজে বাধ্য করতে পারে না, এটা পৃথিবীর স্ট্রাকচার কোথাও নাই। সুতরাং আপনি যদি গণভোট, ইভেন শুধু তাই না, গণভোট যদি আপনি যেরকম চুপ্পুর বিরুদ্ধে যে মামলা করতে পারবে, আমি যদি ধরেন আপনি যদি এখন গণভোট চ্যালেঞ্জ নিয়ে বৈধতা নিয়ে যদি কোনো মামলা করি, গণভোট বাতিল হতে বাধ্য। সুতরাং এগুলো নিয়ে এত মানে সিরিয়াস হওয়ার কিছু নেই, আবার এগুলোকে নিয়ে এত উড়ে দেওয়ার কিছু নেই। আমি একটা কথা আপনাকে বলি, শেষ করি, আমি হয়তো সময় বেশি পাবো না, 30 সেকেন্ডে আমি শেষ করি, 30 সেকেন্ডে সেটা বলি শোনেন। ধরেন মানে বিএনপি সবকিছু মেনে নিল, মানে বিএনপি যদি সরকার আছে, আবার বিএনপি কিছুই মানলো না, এটা তো কিছু যায় আসে না, সব মেনে নিল তাতে কিছু যায় আসে না। আমি যেটা আপনাকে বলি, ধরেন এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে যে বেসিক সংস্কারগুলো দরকার, আমি সংস্কারের বাইরে বাংলাদেশের বেসিক যদি আপনার প্রশাসন, আমলাতান্ত্রিক সংস্কার যদি না বলে, এখানে ব্যুরোক্রেটিক সংস্কার কিন্তু কিছু নাই। ব্যুরোক্রেটিক সংস্কার যদি না করেন, ইকোনমিক সংস্কার না করেন, আর একটা এরকম ককরোচ পার্টির মতো আন্দোলন আসবে, সেই আন্দোলন সরকার কিভাবে ঠেকাবে? কোনো সরকার ঠেকানো সক্ষম হবে না। এটার জন্য সরকারকে রেডি রাখতে হবে। সাইদ মুস্তাফা একটুখানি বলবার চেষ্টা করেছিলেন যে এখন নতুন করে যে গ্যাস সংকট শুরু হয়েছে, আপনার কি কোনো কারণে মনে হয় নাকি এটা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের করা, বা আপনি কি মনে হয় না যে এলএনজি টার্মিনালে যে ত্রুটি হয়েছে, ত্রুটির কারণে গ্যাস সংকট হয়েছে? না, সেটা তো ত্রুটির কারণে অবশ্যই হয়েছে, এটা আমি বিষয়টা আমাদের অ্যালার্মিং ডিসএগ্রি করছি না, কিন্তু আমাদের এই সংকটগুলোকে কেন্দ্র করে সিন্ডিকেটগুলো তারা প্ল্যান করে আসলে এই কাজগুলো করে আসছে। এখন কি শুধু বিএনপি সরকারের এখন সিচুয়েশনে কোন সিন্ডিকেট দেখছেন কিনা? ডেফিনেটলি সিন্ডিকেট না থাকলে আপনার এই যে তেলের দাম যেভাবে বৃদ্ধি হচ্ছে, বা এখন আমার মানে এটা স্ট্রং বিলিভ যে এই কাজটা তারা আবার পরিকল্পনা করছে, যে আবার হচ্ছে যে সিন্ডিকেট করে তেলের দাম নিয়ে তারা একটা সিন্ডিকেট করছে। বাংলাদেশে কত তথ্য আছে কিনা আপনার কাছে? না, এক্সাক্ট আমার কাছে তথ্য নেই, কিন্তু আমি যতটুকু যতজনের সাথে কথা হয়েছে, বা গ্যাস পাম্পগুলোতে মানে আমি যখন গ্যাস নিতে যাচ্ছি আমার নিজের গাড়ি নিয়ে যখন যাচ্ছি, তখন সেই জায়গা থেকে শুরু, বা পলিসি মেকার জায়গাতে যাদের সাথে যতটুকু কথা বলেছি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা একটা তৈরি করার সুযোগ বা সম্ভাবনা আছে, কিন্তু এটার কোনো গ্রাউন্ড বা কোনো লজিক্যাল জায়গা বা তথ্য আমার কাছে নেই যেটা আমি বলতে পারবো যে এটা হচ্ছে। আর আরেকটা বিষয় যেটা বলতে চাই, যে বিএনপি যে আসলে মানে ঘোলা করে পানি খায়, সেটা ধরেন যে উনি একটু আগেই বললেন যে ব্যাংক রেজুলেশন আইনটা তারা হচ্ছে যে কিভাবে কোন পরিপ্রেক্ষিতে এগ্রি করলো, এটা কিন্তু এই ঐক্যমত্য কমিশন বা ইন্ট্রিমের সময়কার একটা সংস্কারের জায়গা, এবং অন্যান্য যে সংস্কারগুলো তারা করেছে, এটা এখন বিএনপি বলছে যে মানতে বাধ্য হচ্ছে বা তারা হয়তো আমলে নিচ্ছেন। তো এইগুলো তো পজিটিভ দিক, এই সংস্কারগুলো যেহেতু তারা করে এসছে, আমি কেন এটার মধ্যে বাম হাত ঢুকাচ্ছি? আমার এই স্বার্থগুলা ঠিক আছে, আমি 17 বছর ধরে হয়তো অনেক ক্ষুধার্ত, আমার অনেক খেতে হবে, তো একটু আস্তে ধীরে খাও, বাংলাদেশের মানুষকে একটু খাও, তুমি খাওয়াইলে তুমি দেখবো যে বাংলাদেশের মানুষই তোমাকে মাথায় তুলে রাখতেছে। মানে এখানে এনসিপি জামাত কারোরই কোনো খাওয়া থাকবে না, এই বাংলাদেশ এই বিএনপি কে নিয়ে নাচানাচি করবে যদি তারা বাংলাদেশের মানুষের জন্য একটু কাজ করে। আমি তাদের প্রতি একটু অনুরোধ করবো যে আপনারা, তারা তো কাজ করছে, বাংলাদেশের মানুষের জন্য একটু কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেক কিছুই তো করছেন। ওই কার্ড আমি একটা দেখলাম যে আপনারা দেখেছেন কিনা, যে ওইটার পিছনে মনে হয় এটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই 2000 কোটি টাকা, বা এক্সাক্ট ফিগারটা আমি ভুল মনে নেই দেখে বলতে পারছি না, এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে যে তারা সচিবালয় থেকে পাস করছে, এটা পরবর্তীতে বাতিল করেছে, এরকম একটা শুনেছি। হ্যাঁ, মানে এটা প্রচারের জন্য না, এটা সম্ভবত হচ্ছে যে এটার প্রসিডিউরাল জায়গা থেকে, ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে, সচিবালয় কেন্দ্রিক